ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত আছেন আমাদের সহকর্মী বিপ্লব কিশোর দেব। বিপ্লব কিশোর দেবের কাছে জানতে চাবো ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে সেই সংঘাতের বিষয়ে। বিপ্লব, আপনি তো নিশ্চয়ই জানেন যে আজকে সকাল থেকেই আমরা দেখছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে এবং আমেরিকাও এর মধ্যে যুক্ত হয়েছেন। তিন পক্ষের একটা সংঘাত শুরু হয়েছে নতুন করে। এতে করে কি মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে গেল? হ্যাঁ, আপাতত দৃষ্টিতে এমনটাই মনে হচ্ছে এবং আপনি জানেন যে গত প্রায় বেশ কিছুদিন ধরেই ইরানের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের একটা আলোচনা চলছিল পরমাণু চুক্তির বিষয়ে এবং জাস্ট গত বৃহস্পতিবারই কিন্তু তাদের তৃতীয় দফা আলোচনা শেষ হয়েছে এবং এই আলোচনায় ওমানের মধ্যস্থতায় হচ্ছিল এবং ওমানের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি কিন্তু বলেছেন যে সিগনিফিক্যান্ট প্রোগ্রেস, তাৎপর্যপূর্ণ অগ্রগতির মাধ্যমেই কিন্তু এবারের যে এই দফার আলোচনা শেষ হয়েছে। তো আমরা শুনছিলাম যে ইরানকে 10 দিনের সময় বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যে এই 10 দিনের মধ্যে তাকে পরমাণু চুক্তিতে সম্মত হতে হবে, নতুবা হয়তো উনি একটা সামরিক অভিযানের দিকে যাবেন। কিন্তু আমরা এটা তো কয়েকদিন ধরেই বলা হচ্ছিল যে তো আমরা দেখলাম যে সেই সময় শেষ হওয়ার অনেক আগেই কিন্তু আজকে সকালেই তেহরানের স্থানীয় সময় সকাল 9:30টার দিকে ইসরায়েল কিন্তু হামলা চালিয়েছে এবং হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই বিবৃতি দিয়ে বলেছেন যে তারা যৌথভাবেই এই হামলা পরিচালনা করছেন। তো এবং তাদের হামলার কারণ হিসেবে তারা জানিয়েছেন যে আমি আসলে এই প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছিলাম যে একদিকে বলা হচ্ছে যে 10 দিনের সময় দেওয়া হলো পারমাণবিক চুক্তিতে সম্মত হওয়ার ক্ষেত্রে, কিন্তু সেই চুক্তি যে সম্মত হওয়ার জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই বেঁধে দেওয়া সময়ের আগেই এই হামলা করা হলো। এটা আসলে কেন করা হলো? আমার কাছে যেটা মনে হয় যে আসলে তারা চাইছিল মানে এই তৃতীয় দফা আলোচনা যদি ফলপ্রসূ না হয় সেক্ষেত্রে তাদের পরিকল্পনা ছিল যে তারা হার্ড লাইনে যাবে, অর্থাৎ হামলা চালাবে। তো 10 দিনের সময় দিয়ে ইরানকে তারা আসলে প্রস্তুত হওয়ার সুযোগ দিতে চাচ্ছিল না, চাচ্ছিল যে অতর্কিতভাবে হঠাৎ করে তাদেরকে অপ্রস্তুত রেখেই ইরানকে যেন হামলা করতে পারে সেই লক্ষ্যেই তারা আসলে আগে থেকেই ভেবে রেখেছিল বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। আর আপনি অবশ্যই জেনে থাকবেন যে ইরানও কিন্তু গত প্রায় 1 মাস ধরেই তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছিল যুদ্ধের জন্য এবং হরমুজ প্রণালী, যেটা দিয়ে কিন্তু বিশ্বের একটা বড় জ্বালানি কিন্তু এই প্রণালী দিয়েই যাতায়াত করে। তো এই প্রণালীতে কিন্তু ওরা বন্ধ করে দিয়ে এখানে কিন্তু বিভিন্ন যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আছে তাদের দিকে লক্ষ্য করে কিন্তু তারা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি কিন্তু ওরা অলরেডি ইরানও নিয়ে রাখছিল। তো সেদিক থেকে আমার মনে হচ্ছিল যে তারা ইরানকে আর বেশি হয়তো সময় দিতে চাচ্ছিল না। তো সেই জন্যই হয়তো আজকেই বৃহস্পতিবার শেষ হয়েছে, আজকে শুক্রবারের পর অর্থাৎ 2 দিনের মধ্যেই তারা আক্রমণ করলো। ইরানও তো পাল্টা হামলা করেছে, তো সেক্ষেত্রে এখন পর্যন্ত ইরানের পাল্টা হামলা সম্পর্কে আমরা কি কি তথ্য পেয়েছি? ইরান প্রাথমিকভাবে প্রথমত হামলা চালিয়েছে তেল আবিব এবং মানে ইসরায়েলের তেল আবিব এবং জেরুজালেমের রাজধানীতে। তো এরপর আপনার আমরা শুনতে পেয়েছি যে আরও 6 থেকে 7টা শহরে, যেখানে আপনার মধ্যপ্রাচ্যের 6 থেকে 7টা দেশে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেগুলোতে কিন্তু তারা হামলা চালিয়েছে এবং এতে হয়তো খুব বেশি ক্ষয়ক্ষতির ব্যাপারে আমরা এখনও জানি না, নিশ্চিত নই, কিন্তু হামলা চালিয়েছে এগুলো কিন্তু আমরা শুনতে পেয়েছি বিভিন্ন গণমাধ্যমগুলোতে। তো তার মধ্যে কাতার আছে, কুয়েত আছে, ইউএইর আবুধাবি আছে, সৌদি আরব আছে, জর্ডান আছে, ইরাক আছে। তো সেক্ষেত্রে তো পুরো মধ্যপ্রাচ্য জুড়েই একটা যুদ্ধ ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে নাকি? হ্যাঁ, অবশ্যই। এবং মানে এই মুহূর্তে যেটা অবস্থা মনে হচ্ছে একটা যুদ্ধের দামামা যেন বেজে উঠেছে আর কি। তো এখন এখানে নির্ভর করবে অনেকাংশেই যে ইউরোপের মানে মনোভাবটা কি, ইউরোপ কিভাবে এই বিষয়টাতে জড়ায় এবং তারা কি নিরপেক্ষ থাকে কিনা এবং নিরপেক্ষ থেকে তারা বিষয়টাকে কিভাবে দেখে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে চীন, রাশিয়া, তাদের এখনও পর্যন্ত সেভাবে কিন্তু কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য তারা এক যৌথ বিবৃতিতে বলেছে যে ইরানের উচিত নয় এভাবে তাদের যে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানো, তা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে তারা। আর অন্যদিকে
ওমান জানিয়েছে যে ওমান আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন এই ধরনের কোনো হামলায় না জড়ায়। আপনি জানেন যে গত বছরও কিন্তু ইসরায়েল প্রাথমিকভাবে ইরানে হামলা করার পর কিন্তু পরবর্তীতে যুদ্ধে জড়ায় আমেরিকাও। তো এবারও আমাদের মনে হচ্ছে যে হয়তো সেদিকেই হয়তো বিষয়টা যাচ্ছে আর কি। এটা কি ফুল স্কেল ওয়ার বা মানে পূর্ণ সক্ষমতার যুদ্ধের দিকে মোড় নেওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা আমার কাছে প্রাথমিকভাবে হয়তো এরকমটা মনে হচ্ছে যে আমি জাস্ট অ্যাজিউম করে বলছি যে এমনটা হতে পারে যে আমেরিকা হয়তো চাইছে যে ইসরায়েল প্রাথমিকভাবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধটা হোক, পরবর্তীতে লাস্ট একদম শেষ দিকে এসে ইরান যদি সেক্ষেত্রে মানে আমেরিকা আসলে চাচ্ছে যে পুরো পরিস্থিতি দেখে যদি তাদের মনে হয় যে তারা ফিনিশিং মানে এন্ড গেমটা তারা করতে পারবে, তাহলে তারা হয়তো জড়াবে, নতুবা হয়তো তারা ডিরেক্ট জড়াবে না। বিষয়টা কি এমন যে আমরা যেহেতু জানি যে ইরানের কাছে ক্ষেপণাস্ত্রের একটা বড় ভান্ডার আছে, আমেরিকা কি চাইছে যে এই ক্ষেপণাস্ত্রের ভান্ডারটা আগে শেষ হয়ে যাক, তারপরে তারা যুদ্ধে জড়াবে? এই বিষয়টা কি অনেকটা এরকম? বিষয়টা অনেকটাই এরকম। আর আপনি এটাও জেনে থাকবেন যে ইরানের কাছে কিন্তু পরমাণু শক্তি অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিন্তু তারা করে আসছে বেশ কয়েক দশক ধরেই। তো ইভেন আপনি এটাও জেনে থাকবেন যে গত বছর জুনে যখন নাকি ইরানে হামলা চালালো ইসরায়েল, তার আগ পর্যন্ত কিন্তু তারা 60% যে ইউরেনিয়াম বিশুদ্ধ ইউরেনিয়ামের যে সমৃদ্ধকরণ, তারা কিন্তু সেটাতে সক্ষমতা অর্জন করেছে। তো 90% হলেই পারমাণবিক অস্ত্র হিসাবে সেটা ব্যবহার করা যায়। তো 60% থেকে 90% কিন্তু খুব কাছাকাছি, অর্থাৎ পরমাণু অস্ত্র বানানোর খুব কাছাকাছি কিন্তু ইরান অলরেডি গত বছরই পৌঁছে গিয়েছিল। তো এখানে বলে রাখা আবশ্যক যে 3 থেকে 5% ইউরেনিয়াম পিউরিটি থাকলে কিন্তু আপনি সেটাকে যে ইউরেনিয়াম বেসড পরমাণু যে বিদ্যুৎ কেন্দ্র, সেখানে কিন্তু 3 থেকে 5% বিশুদ্ধ ইউরেনিয়াম হলেই হয়। সেখানে তাদের কাছে ছিল 60% পিউরিটি। তো 90% হলেই তারা পরমাণু ইয়েতে যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে আমেরিকা হয়তো কিছুটা ভেবেচিন্তেই ডিরেক্ট ইনভলভ হবে কি না সেটা হয়তো একটু ভেবেচিন্তেই এগোবে। প্রাথমিকভাবে হয়তো আমরা দেখব যে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতটা কন্টিনিউ করবে। এখন পর্যন্ত ইরানের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এমন কোনো তথ্য কি আমরা পেয়েছি? আমরা কয়েক ঘন্টা আগেই আমরা যেটা জানতে পেরেছি যে ইরানের একটি শহরে আপনার একটি প্রাইমারি গার্লস স্কুলে প্রায় 60 জনের মতো হতাহতের খবর আমরা পেয়েছি। 53 জন মারা গেছেন এবং 60 জন আহত হয়েছেন। 53 জনের মধ্যে বেশিরভাগই হচ্ছে স্কুল শিক্ষার্থী। এ পর্যন্ত এইটুকুই আমরা ক্ষয়ক্ষতির হিসাব জানতে পেরেছি। আর সেদিকে ইরানের আক্রমণে আবুধাবিতে একজন মারা গেছেন বলে জানতে পেরেছি আমরা। সেক্ষেত্রে এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি উনি কোথায় আছেন? ওনার বিষয়ে কি কোনো তথ্য পাওয়া যাচ্ছে? খামেনির বিষয়টা আসলে কিছুটা ঘোলাটে অবস্থায় আছে। অনেকেই বলছে যে খামেনি কি মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন কিনা, কিন্তু ইরানের তরফ থেকে কিন্তু একদম শুরু থেকে, আজকে দিনের শুরু থেকে বলে আসা হয়েছে যে উনি তেহরানে নেই, উনি নিরাপদ স্থানে আছেন এবং ওনার পাশাপাশি তাদের যে প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান, উনিও নিরাপদ স্থানে আছেন এবং তারা অক্ষত অবস্থায় আছেন। অনেক ধন্যবাদ বিপ্লব। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সাথে কথা হবে। অনেকগুলো তথ্য জানলাম আপনার কাছ থেকে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ততক্ষণ ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।